আপনি যদি ছাত্রলীগের গ্রুপ যদি টকশো টেবিলে এসে ধারণ করেন তাহলে তো হবে না। আমি ছাত্রলীগের পেরিমিটার থেকে আপনার আসলে মুনাফিকি পলিটিক্সটা পছন্দ করি না। মুনাফিকি কথাবার্তা আপনাদের আছেই শুধু একটা গলাবাজির অভ্যাস। আপনি জান নাই কালকে? কোথায় জান নাই কালকে হেলমেট পরে ছাত্রদলের সমস্যায়? এবং কিছু কিছু জায়গায় তিনি পুলিশ ওটাকে কি বলে যে জিএ5 নাকি বলে এগুলা আজকে যেটা আপনারা খেলনা না আজকে যেটা সারা বাংলাদেশে শিবির এক হাতে নিয়েছে। আমরা ভেবেছিলাম যে আপনি তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়ান, এরপরে হচ্ছে যেটা দেখলাম যে উনি ঢাকা আলিয়াতেও দৌড়াচ্ছেন। তো আমি ভাবছিলাম যে শুরুতে তারেক রহমানের কোনো সাপোর্ট ছিল কিনা ঢাকা আলিয়াতে, কিন্তু দেখলাম যে না, সেখানে আসলে হল দখল করার জন্য তারা গিয়েছেন। 2024-এর 5 আগস্ট আজকে আমার কাছে মনে পড়ে যে এই মুহূর্তে বাংলাদেশটা কেমন ছিল। বাংলাদেশটা ছিল স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ, স্বৈরাচার হাসিনা মুক্ত একটা বাংলাদেশ। আমি যদি 5 আগস্টের এই সময়টার কথা বলি, কিন্তু দেশে ব্যাপক তাণ্ডব, লাশের গন্ধ, রক্তের গন্ধ, শুধু আগুন, ধোঁয়ার গন্ধ। পুরা ঢাকার নয়, সারা বাংলাদেশ উত্তাল হয়েছিল। দীর্ঘ 17 বছর পরে যে দিনটার অপেক্ষায় আমরা ছিলাম সেটাই ছিল 5 আগস্ট। দীর্ঘ 17 বছর যে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে 5 আগস্ট ঘটেছিল, সেটা ছিল একটা বিজয়ের দিন। সেই বিজয়ের দিনের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। বিজয়ের দিনে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেছি যে হয়তো আল্লাহ তুমি বাঁচিয়ে নিলে, দেশটাকে বাঁচিয়ে নিলে, আমাকে বাঁচিয়ে নিলে, আমার পরিবারটাকে বাঁচিয়ে নিলে। তার আগে কয় দফায় কতবার জেলে ছিলেন? আমি আসলে 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, 4 বছর, 4.5 বছর, 5 বছর, এরকম করে 19 বার জেলে ছিলাম। 19 বার রিমান্ড খেটেছি কতবার হিসাব নেই। জেল হয়েছে কখনো 20 বছরের জেল হয়েছে, কখনো 17 বছর জেল হয়েছে, কখনো 10 বছর, কখনো 2 বছর, কখনো 18 মাস, এরকম করে সাজা হয়েছে। আর জেল তো অগণিতবার খেটেছি, রিমান্ডও অগণিতবার খেটেছি, এটার কোনো হিসাব নেই। এমন টর্চার করেছে যে একটানা 13 মাস শুধু ঢাকা মেডিকেলে ভর্তি থাকতে হয়েছে, বন্দি থাকা অবস্থায়, মানে কারাবন্দি অবস্থায়। শরীরটা এই জন্যই আর রিকভারি করে না। যেমন এখন শরীরে আমি আপনার সাথে যখন কথা বলতেছি তখনও প্রচণ্ড পরিমাণে সিক, আমার গলার টোনটা এরকম নয়, যেটা একটু লাউড। আমার শরীরের প্লাটলেট 90-এর উপরে উঠতেছে না, শরীরে গান শট, পায়ে ইনফেকশন হয়ে গেছিলো, পাটা কেটে ফেলতে বলছিল, কাটি নাই, মাথায় কারেন্টের শট, অ্যান্টিবায়োটিক কাজ করে না। অ্যান্টিবায়োটিক আমাকে যখন গুলি করে ফেলে রেখে গিয়েছিল তখন প্রচণ্ড পরিমাণে অ্যান্টিবায়োটিক নিতে হয়েছে। ইনফেকশন হয়ে গিয়েছিল পায়ে, একটা সময় আর অ্যান্টিবায়োটিক কাজ করে না, যে কারণে ব্লাডে ইনফেকশনটা ঠিক হচ্ছে না, ইউরিনের ইনফেকশনটা ঠিক হচ্ছে না, এই জন্য প্লাটলেটটা উঠতেছে না। আচ্ছা, খুবই যন্ত্রণার ভিতরে আছি, দেশবাসীর কাছে দোয়া চাই। আচ্ছা, 5 আগস্টে ধরেন যেই প্রত্যাশা নিয়ে, যেই আকাঙ্ক্ষা নিয়ে 5 আগস্ট হলো, আজকে 2 বছর পর এসে, 2 বছরই তো, 2 বছর পর এসে প্রত্যাশার প্রাপ্তি কতটুকু ঘটেছে? প্রত্যাশার প্রাপ্তি, দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী হয়েছে, বিএনপির হাতে নেতৃত্ব গিয়েছে, দেশ পরিচালনা করার সুযোগ পেয়েছে, এতটুকুই। 5 মাসে তো আসলে যেটা 17 বছরের গ্যাপ, 17 বছরে দেশটা যেভাবে লুটে পুটে খেয়েছে, যেভাবে ভঙ্গুরে পরিবেশ তৈরি করেছে, সেটা তো আসলে 5 মাসে দৃশ্যমান দেখানোর মতো কোনো কিছু এখনো ঘটে নাই। প্রাপ্তির ভিতরে অতটুকুই পেয়েছি। আর মানে হয়তোবা ক্রসফায়ার পাবো না, ক্রসফায়ারে দেবে না, ধরে নিয়ে গুম করে দেবে না, লাশটা গলিয়ে দেবে না, এতটুকু পেয়েছি। তার ভিতরে পেয়েছি যে সংসার করতে পারতেছি, একটা ছোট্ট কন্যা সন্তানের বাবা হয়েছি, সহধর্মিণীকে নিয়ে থাকতে পারতেছি, মা বাবার মুখ দেখতে পারতেছি, এটাই প্রাপ্তি। ছোট বোনের বিয়েতে অংশগ্রহণ করতে পারি নাই, বাবা মা জেল খেটেছে, তাদেরকে দেখতে পারি নাই। ছোট ভাই ক্লাস 8-এ থাকা অবস্থায় জেল খেটেছে, তাদেরকে টেক কেয়ার করতে পারি নাই, নিজের পরিবারের সাথে কখনো সময় কাটাতে পারি নাই, এটাই প্রাপ্তি আমার কাছে। আচ্ছা, এই রবিউল ইসলাম নয়নকে হয়তো মানে এই ঘটনাগুলো হয়তো অনেকেই জানে না, দেখে আন্দোলনে, মিছিলে, গতকালকেও যেই 2 পক্ষের মধ্যে যে মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া,
সেখানে দেখা গেছে রবিউল ইসলাম নয়নকে মানুষ ওইভাবেই চিনে। তো এই কারণে আমি এই গল্পগুলো আবার সামনে নিয়ে আসলাম। অ্যাডভোকেট হুমায়রা নূর, 2 বছর পর আজকে যখন আবার ফের 5 আগস্ট আসলো, আপনাদের নিজেদেরকে এরকম কোনো বিষয় হয় যে কেউ কেউ যখন আপনাদের লম্বা যখন প্রোগ্রাম হচ্ছে তখন আগে যেই পার্টিসিপেশনটাও সাধারণ মানুষের ছিল, সেই জায়গা থেকে সাধারণ মানুষের যে প্রত্যাশার জায়গা সেই জায়গাটায় তাদের মধ্যে এক ধরনের হতাশা কি দেখেন? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দেখেন 24-এ এত বড় একটা গণ অভ্যুত্থান হলো, সমস্ত ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় সব কিছু ফেলে কিন্তু মানুষ এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল শুধুমাত্র এক দফার দাবিতে। সেই দাবিটা কি ছিল? দাবিটা ছিল স্বৈরশাসনের পতন। মানুষ অভ্যুত্থানের পর যে আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা মুক্তির পথে, মুক্তির আলো দেখতে পেয়েছিল, সেটা আস্তে আস্তে কিছুটা তো প্রশমিত মনে হয়েছে। যদিও আমরা যারা একেবারে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের ছিলাম না, রাজনীতি করতে এসেছি দায় নিয়ে, ওই যে শহীদের রক্তের দায় নিয়ে রাজনীতিটা করতে এসেছি, মাঝে মাঝে মনে হয় যে এই যে ধরেন একটা ইন্টারিম গভর্নমেন্ট গেল, একটা নির্বাচিত সরকার আসলো, অন্তত এই সময়ে আমরা আবার সেই শেখ হাসিনার সরকার আমলে যেই নির্যাতনের, নিপীড়নের রূপ দেখেছি, যেই প্রতারণার চিত্র দেখেছি, সেটা আর দেখব না। তো ওই জায়গা থেকে মানুষ প্রকাশ করে যে মানুষ ভীষণ হতাশ। মানুষ আমাদের সাথে কাছে আক্ষেপ করে, মানুষ আক্ষেপ করে বলে যে মানে আপনারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করেন, প্রতিবাদ করছেন না কেন? এখন আমরা তো প্রতিবাদ করছি। কিসের বিরুদ্ধে প্রতিবাদ করবে? ধরেন এই যে এতক্ষণ আমি যখন নয়ন ভাইয়ের কথাগুলো শুনছিলাম, ওনার ব্যক্তিগত কষ্ট, দুঃখের কথা, এই গল্পগুলো তো নিজেদের ব্যক্তিগত জীবনের সাথেও মেলাতে পারি, তাই না? ধরেন আমাদের পরিবারের সদস্যদের সাথেও তো এই ধরনের ঘটনা ঘটেছে। ওই সময় ওনারা যেই নির্যাতন সহ্য করতে হয়েছে, যেইভাবে ওনারা গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছেন, সেই বিষয়টা আমাদের সমবেদনা অবশ্যই আছে বলেই কিন্তু আমরা যখন বিচার চাই তখন শুধু বলি না যে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের বিচার হোক। আমরা এটাও বলি যে 17 বছর যারা নির্যাতিত হয়েছেন, এই যে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, সব কিছুর বিচার কিন্তু আমরা একসাথে চাই। কিন্তু দুঃখ লাগে যখন আমরা শেখ হাসিনার শাসনামলের যে অপসংস্কৃতি এবং অপকর্মের কন্টিনিউয়েশন আমরা একটা নির্বাচিত সরকার আসার পরেও দেখতে পাই। আমার ভাই এখানে বসে আছেন, আমি যেই নয়ন ভাইয়ের দুঃখের গল্প আমি ব্যক্তিগতভাবে জানি, সেই জায়গাটা থেকে ওনাকে যেই সম্মানটা আমার ওনার প্রতি ছিল, সেইটা নষ্ট হয়ে যায় যখন আমি ওনাকে ছাত্রলীগের রূপে হেলমেট পরা অবস্থায় আমি অন্য ছাত্রদের উপর হামলা করতে দেখি। আমি যখন শুনি যে উনি বেসরকারি চ্যানেল দখল করতে গিয়েছেন, আমি যখন শুনি যে উনি ইসলামী ব্যাংক একেবারে 5 আগস্টের পর 12 আগস্টেই উনার ব্যাপারে এই অভিযোগ গণমাধ্যমে জানতে পেরেছি যে উনি ইসলামী ব্যাংকে লোকবল নিয়ে একটা পক্ষের হয়ে উনি ইসলাম ব্যাংক দখল করতে গিয়েছেন। এখন সেখানে গুলিবিদ্ধ হয়ে 5 জন আহতও হয়েছে। এখন এগুলো তো গণমাধ্যমের রিপোর্ট, এবং গতকালকে তো সচিত্রই ওই সময় 5 আগস্টের 2024, আমি 12 আগস্ট 2024-এর ঘটনা বললাম আপনাকে। তো আমি শেষ করি, আপনি তারপর বলবেন। না, আমার দিস ইজ নট আ, আমি শেষ না করার আগে যদি আপনি বলেন কথা, এটা ইট ইজ নট আ ম্যানার। এটা ফেসবুক না, এটা রিপোর্টেড নিউজ। আপনি কালকে যে হেলমেট পরে 100% এভিডেন্স আছে, আমি রিপোর্টেড নিউজ নিয়ে বলছি। আপনি যদি ছাত্রলীগের গ্রুপ যদি টকশোর টেবিলে এসে ধারণ করেন তাহলে তো হবে না। আপনার ছাত্রলীগের পেটে থেকে আপনারা বের হয়েছেন, কথা বলতে দিতে হবে। আমি বলতেছি যে কথা বলার সময় কথা বলতে দিতে হবে। আপনি যদি কালকে যেরকম হেলমেট পরে আপনারা তো গুজব পার্টি গুজবের জায়গায় থাকেন না। আচ্ছা প্লিজ, হবে না। আচ্ছা, আমি বলতেছি যে আপনি মিথ্যা রাষ্ট্র, আপনার বক্তব্যটুকু বলবেন। হ্যাঁ, আপনি বলেন। জি, আমি তো আসলে মুনাফিকি পলিটিক্সটা পছন্দ করি না। মুনাফিকি কথাবার্তা আপনি করছেন। আপনি যদি ছাত্রলীগের রূপ ধারণ করেন আর তারপরে মনে করেন আমি আপনার ভয়ে এখন আপনাদের আছে একটা গলাবাজির অভ্যাস, আপনাদের আছে শুধু একটা গলাবাজির অভ্যাস। ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের যদি ঝামেলা হয়, আপনার কাছে আপনি তো অ্যাডভোকেট, আপনার কাছে প্রশাসনিক কোনো এভিডেন্স আছে? ইসলামিক ব্যাংক দখল, সময় টেলিভিশন, আপনি জানেন না কালকে
কোথায়? চান নাই কালকে হেলমেট অবশ্যই পরে গিয়েছি, অবশ্যই ছাত্র গিয়েছি। দলের সমস্যায় ছাত্র শিবির যেখানে নির্বিচারে গুলি করতেছে, ছাত্র শিবির যেখানে বোম মারতেছে, কোথায় গুলি? প্রশাসনকে বলেছি সামনাসামনি, হাজার হাজার ভিডিও আছে ওইখানে, মানে হাজার হাজার ভিডিও আছে, প্রশাসনকে বলা হচ্ছে যে আপনাদের সামনে গুলি করতেছে, কেন আপনারা কেন প্রশ্রয় দিচ্ছেন? ছাত্রদেরকে হামলা করতে গেছে, আমি তো অবশ্যই আমার ডিফেন্স দিব, আমি তো অবশ্যই, আপনি সেটা অস্বীকার করতেছেন। আমি অবশ্যই অস্বীকার করতেছি না, আমি তো হেলমেট পরেছি। আপনি কেন আমাকে যাবেন? যখন গুলি আপনি কি করছে, ছাত্রদল, আপনি প্রশাসনের লোক? আমি ছাত্রদল করব একটা কেন? জায়গায় আমি তো মারামারি দেশের হইতেছে, আপনি নাগরিক। কি প্রশাসনের লোক? আমি তো আপনাকে এই ক্ষমতা কে দিয়েছে? আমি তো দেশের নাগরিক। আমি যখন দেখব যে ভাই, আপনাকে এই এখতিয়ার কে একটা দিয়েছে? দলকে, এই এখতিয়ার একটা আপনাকে কে দিয়েছে? সাধারণ আপনার জনগণকে, ছাত্র, একটা সাধারণ আপনার ছাত্রকে সহকর্মী, নির্বিচারে আপনার হত্যার সহকর্মী উদ্দেশ্যে মেরেছে, বুঝলাম। গুলি করা আপনি হচ্ছে, প্রশাসনের বোম মারা লোক। হচ্ছে, আচ্ছা। দেশীয় আমাদের অস্ত্র দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কোপাচ্ছে। কি করে? আমার আমাদের কাছে তো আইনশৃঙ্খলা ছবি বাহিনী আছে, কি করে আচ্ছা, তাহলে? হাজার হাজার ছবি আপনার আছে, দল তো সরকারে আছে, হাজার হাজার ছবি ইন্টারাপ্ট আছে। করলে কিন্তু স্বাভাবিকভাবে আচ্ছা, কথা বলা আচ্ছা, যায় না। আপনি দেখেন, আচ্ছা, আপনাকে আমি আপনাকে এভিডেন্স বলতে দেখাচ্ছি, দিতে এই যে হবে। দেখেন, Evidence আমার এই কাছেও যে আছে। দেখেন ছাত্রদলের, সারা বাংলাদেশ দেখেছে। ছাত্রদলের সাধারণ সম্পাদককে মেরেছে, এই যে দেখেন ছাত্রদলের সাধারণ ছাত্রকে আমি- মেরে আমরা কি হসপিটালে কথা রেখে বলতে দিয়েছে। পারবো? আচ্ছা, স্বাভাবিকভাবে এই যে দুটো দেখেন, লাইন মেরে দেখেন যদি কি বলতে করেছে। দেন, আপাতত- এটার উপরে কি বলি, আমার ছোট ভাইদেরকে আমি যদি উদ্ধার সময় দেন করতে যাব তাহলে না? দুটো কথা বলি। আচ্ছা, হুমায়রা ক্ষমতার কাছে তো আসলে কুক্ষি না না না, ক্ষমতার এখানে কোনো আচ্ছা, কথা আবার না। আসবো। মিথ্যাচার আবার। করতেছেন, সেই মিথ্যাচার নয়ন থেকে ভাই, বিরত নয়ন থাকেন, ভাই, please। আপনার কাছে আপনি একজন আপনি শেষ অ্যাডভোকেট, করেন। মিথ্যাচার থেকে বিরত করি, থাকেন। আপনি উত্তর জি, দেন জি, তাহলে। আপনি শেষ করেন। আচ্ছা, তো এই নতুন বাংলাদেশে এই ধরেন টিআইবির একটা রিপোর্ট আমরা দেখেছি, সরকারের 100 দিনের সমালোচনা। তার আগে নির্বাচনের আগে আমরা যখন দেখলাম যে সারা বাংলাদেশে বিএনপির অন্তঃকন্দলে প্রায় 300-র মতো মানুষ নিহত হয়ে গিয়েছেন। আমরা যখন প্রশ্ন করতাম বিএনপির অন্তর্কন্দলে, মানে বিএনপির লোক যিনি সরকার, মারা গেছে, হ্যাঁ ওই সময় অন্তঃকন্দলে, দলীয় অন্তঃকন্দলে বিএনপি এই 5 মাসে? এই 5 মাসে না, নির্বাচনের আগের কথা বলছি। ও আচ্ছা, নির্বাচনের আগের কথা বলছি। তখন আমরা যখন এই টেবিলে বসে প্রশ্ন করতাম, তখন আমাদেরকে আমাদের বিজ্ঞ ভাইরা যারা এখন এমপি মন্ত্রী হয়েছেন, জি। ওনারা বলতেন যে জনাব তারেক রহমান দেশে ফিরে আসলে এই যে একটা অ্যানোমালিজ বা এই অস্থিরতা ছাত্রদের মধ্যে বা মানে ছাত্রদলের ছেলে বলেন, যুব দলের ছেলেদের মধ্যে, এইটা কমে যাবে। আমরা কিন্তু বিশ্বাস করতে চেয়েছিলাম। অথচ যখন নমিনেশন দেয়া হলো, তারপর তো জনাব তারেক রহমান ফেরত এসেছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে, আমরা মেনে নিয়েছি। সবারই কম বেশি অভিযোগ ছিল, সেটাও আমরা মেনে নিয়েছি। এই 5 মাসের টিআইবি রিপোর্টটা আপনি দেখেছেন ফারাবি ভাই? এই টিআইবি রিপোর্টে দেশের আইন না, এই শৃঙ্খলা 5 পরিস্থিতির মাসের কথা, টিআইবির রিপোর্টে তো এই 5 মাসের কথা বলা হয় নাই, 100 দিনের TIB-র কথা বলা হয়েছে। এই- সরকারের 100 আচ্ছা, দিনের কথা। তার আগে কিন্তু হ্যাঁ। তারা ইন্টারিমের সময় সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে, এটাও তারা বলেছে। এবং সেটাও আমি বলছি, সেটার উত্তর আমি দিচ্ছি। এখানে আসবে না। না না না, এটা বড় আপনি গলায় বলবেন তাহলে না। কথা বলেন, আমরা চলে যাই। আচ্ছা, শেষ আমরা করেন, চলে যাই। শেষ করেন। হ্যাঁ, জি। এটা তো মাস্তানি করার জায়গা না। না, না, আমি শুনেন, না না, মাস্তানি এইখানে না। মাস্তানি না, একটা প্রশ্ন আচ্ছা। ভাই, এনাদের দেখেন, গলাবাজি কথার মধ্যে করতে দেবেন না। আসতেই জি জি, পারে। আপনি আরে, মাস্তানি এটাই, করতে থাকেন, জি। কেউ কথা বলতে পারবে না তো, জি, জি। বাংলাদেশটা তো এখন জি আপনাদের। জি, বলেন বলেন। বলেন। না না, আচ্ছা, বাংলাদেশ আপনাদের। সরকারের কথা বলতে দেওয়া উচিত। যেই পরিস্থিতি, বাংলাদেশ হলো গুজবদের। জি জি, আপনি বলতে থাকেন, আপনার হাতে তো ক্ষমতা, আপনি গুলি করে এখান থেকে বাইরে হলে গুলিও করে দিতে পারেন, জি, জি। আপনার সেই ক্ষমতা আছে। জি, জি। আচ্ছা, দেখেন আমার কষ্টের জায়গাটা কোথায়। আমরা তো সারা বাংলাদেশের মানুষ এই সরকারকে ভোট দিয়েছে, 2টো ভোট দিয়েছে। সরকার বিজিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে। আমি গণভোটের রায় বাস্তবায়ন না করার যে অবস্থান সরকারের, সেটা নিয়ে সরকারকে অবশ্যই সমালোচনা করার অধিকার একজন নাগরিক হিসেবে আমার আছে। একই সাথে যখন স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করতে ব্যর্থ হয়ে উল্টো সংসদে দাঁড়িয়ে বলেন যে নির্বাচন দিচ্ছিল না, এই জন্য আমরা গণভোটে হ্যাঁ দিতে বলেছি। উনি তো স্বয়ং প্রধানমন্ত্রীর যেই বক্তব্য, যেই আহ্বান, সেই আহ্বানকেই উনি ছোট করলেন। কারণ প্রধানমন্ত্রী তো সারা বাংলাদেশের মানুষকে বলে নাই গণভোটের 4টা প্রশ্ন, নোট অফ ডিসেন্ট, এই কথা তো প্রধানমন্ত্রী বলেন নাই। প্রধানমন্ত্রী আনইকুইভোক্যালি সেইড দ্যাট আপনাদের অনুরোধ করছি আপনারা হ্যাঁ ভোট দিবেন। এখন যদি উনার মন্ত্রণালয়ের কেউ সংসদে দাঁড়িয়ে বলে যে আমরা নির্বাচনের জন্য হ্যাঁ ভোট দিতে বলেছি, তাহলে তো এটা খুদ প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে এটা একটা খুবই কনফ্লিক্টিং আচরণ। সমস্যা হচ্ছে কি, আমার দেশের প্রধানমন্ত্রীর আচার আচরণ, তার কথাবার্তা, উনি যখন বলেন যে প্রতিহিংসার রাজনীতি আমরা করব না, উনি যখন বলেন যে আমার ব্যথা কি চলে যাবে, আমার মাকে যারা নির্যাতন করেছেন তাদের সাথে, তারা আমার সাথে যা করেছে আমি সেইটা একইভাবে করলে সেটা কি তাহলে আমার কষ্টটা কি ফেরত আসবে কিনা। একই প্রশ্ন আমার উনার কাছে, যে আপনি যেই মানুষ, আপনি নিজে নির্যাতিত হয়েছেন, সেই মানুষ, আপনি আপনার সাথে যারা নির্যাতন করেছেন তাদেরকে আপনারা ছাত্রদলের কমিটিতে ঢুকান, আপনাদের সাথে তারা নানান কমিটিতে তারা দলে দলে যোগ দিচ্ছে, এটাও তো গণমাধ্যম থেকে আপনারা জানেন।
তাতে আপনাদের অসুবিধা হয় না, তাদের সাথে আপনারা সহ অবস্থান করতে পারেন। অথচ এই গণ অভ্যুত্থানে যারা আপনাদের জন্য গুলি খেয়েছে, যারা আপনাদের জন্য সামনে দাঁড়িয়ে ফ্রন্ট লাইনার হয়ে তারা লড়াই করেছে, আজকে তাদেরকে আপনারা ভাইয়ে ভাইয়ে কাঁধে কাঁধ না মিলে আপনারা তাদের উপরে হামলা করেন। ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের সমস্যা হয়েছে, ধরেই নিলাম ছাত্র শিবির করেছে, আমার পাশে সাবেক ছাত্র শিবিরের একজন আছেন, উনি ব্যাখ্যা দিবেন হয়তো, আমি তো ছাত্র শিবির করি না, আমি জানি না। আপনি ছাত্র শিবির যদি অন্যায় করে, আপনার প্রশাসন কোথায়, স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য একটা মাদ্রাসার অধ্যক্ষ ছাত্র দলের নেতাকর্মীদের হাতে আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ নিজে অভিযোগ করেছেন যে ছাত্র দলের, সেটা আপনি ব্যাখ্যা করেন আপনার সময়, ছাত্র দলের নেতাকর্মীদের হাতে আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ধৃত হয়েছে। আমি বলছি তো, আপনি ব্যাখ্যা দিয়েন আপনার সময়। তারপরে আমার কথা হচ্ছে, ধরেন যেই করুক, আমার স্বরাষ্ট্রমন্ত্রীর নিয়ন্ত্রিত আইন শৃঙ্খলা বাহিনী কোথায় ছিল? উনাকে কেন হেলমেট পরে ছাত্রলীগের রূপ ধারণ করতে হইলো? এই বাংলাদেশে কি, এই বাংলাদেশে কি আমরা এই চিত্র দেখার জন্য এসেছি? জি পরিষ্কার। আমি আমাদের সাথে যুক্ত হয়েছেন জাহিদুল ইসলাম, তিনি সাবেক কেন্দ্রীয় সভাপতি ছাত্র শিবিরের। জাহিদুল ইসলাম, এই যে আজকে 5 আগস্ট 2 বছর পর আসলো, আপনারা যেখানে কালকেও আমরা এই আলোচনা করেছি, কালকে এই আলোচনার টপিক ছিল, শুরুটা ছিল এরকম যে যেই জায়গাটায় ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র শক্তি তখনও হয় নাই, অন্য বাম দল সবাই মিলে কিন্তু এই আন্দোলনের সাথে ছিল এবং সেটা অস্বীকারও কেউ করে না, কিন্তু এই জায়গায় এসে এত বড় বিভাজন, এটা কিভাবে তৈরি হলো? ধন্যবাদ। আমি শুরুতেই আজকে যেহেতু 5ই আগস্ট 36শে জুলাই দীর্ঘ একটি রক্তক্ষয়ী সংগ্রামের পর আমাদের অনেক শহীদ, অনেক ভাইদের আহত পঙ্গুত্বের বিনিময়ে আমরা একটি স্বাধীন এবং দ্বিতীয় স্বাধীনতা যেটাকে আমরা বলছি সেটা পেয়েছি। তো আমি শুরুতেই শহীদদেরকে স্মরণ করছি এবং তাদের শাহাদাতের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। সেই সাথে যারা এখন আহত পঙ্গুত্ব অবস্থায় আছে তাদের সুস্থতার জন্য দোয়া করছি। দেখুন, দীর্ঘ একটি ফ্যাসিবাদী যে শাসনের মধ্যে আমরা ছিলাম, মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। এরপরে যারাই সরকারের বিরোধিতা করতো তাদেরকে হয়তো হত্যা, অথবা গুম, অথবা তাদেরকে আয়নাঘর, অথবা তাদেরকে পঙ্গু করে ছেড়ে দিত। তো বিএনপি, জামাত অথবা আরও যারা ছিল সে সময়ে শক্তি, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের ভিতরে একটাই পরিচয় ছিল যে তারা মাজলুম, তারা জুলুমের শিকার হচ্ছে, তারা জালিমের বিরুদ্ধে অবস্থান নিতে চায়। তো রাজনৈতিক শক্তি, পাশাপাশি সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছে। আবার বলছিলেন যে উনি হয়তো রাজনৈতিকভাবে ততটা ইনভলভ ছিলেন না, কিন্তু আমরা দেখেছি এখানে ছাত্ররা যদিও আন্দোলনটা শুরু করেছিল, কিন্তু প্রত্যেকটা শ্রেণী পেশা, একবারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এবং শ্রমিক শ্রেণী থেকে শুরু করে এলিট শ্রেণী, যেভাবে আপনি বিশ্লেষণ করুন না কেন, সবাই অংশ নিয়েছে। উদ্দেশ্য কি ছিল? আমরা একটি ফ্যাসিবাদী বাংলাদেশ চাই। তো আলহামদুলিল্লাহ আমরা ফ্যাসিবাদী বাংলাদেশ বা হাসিনা মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বা হাসিনা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। কিন্তু ফ্যাসিবাদের যে ফ্যাসিবাদকে ভেঙে দেওয়ার যে একটা কাজ, সেটা হয়েছে। কিন্তু আমরা যেটা দেখছি যে আসলে ফ্যাসিবাদের যে শিকড়গুলো এই বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক স্ট্রাকচারে বা যেভাবে ফ্রেমিং করুন না কেন, এটা যে শিকড়গুলো রয়েছে এটা কিন্তু আসলে উপড়ে ফেলতে আমরা পারিনি। তো এক্ষেত্রে আবার যেটা দেখছি যে বিএনপি ক্ষমতায় এসেছে, যেভাবে হোক ওনারা ক্ষমতায় এসেছে, মানুষের সাপোর্ট নিয়ে হোক, ইঞ্জিনিয়ারিং হোক, বিভিন্ন বিশ্লেষণ আছে এটা নিয়ে। যেভাবে হোক মানে ভোট হয় না, হ্যাঁ ভোট হয়েছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং বিশ্লেষণ আছে, আমি সেটা বলছি, যেভাবে হোক ক্ষমতায় এসেছে। তো সেখানে এসে এখন আমরা যেটা দেখছি যে ওনারা একদম দ্বিচারিতা করছে জুলাইয়ের সাথে, জুলাইকে ন্যারেটিভকে দ্বিচারিতা করছে, জুলাইয়ের ক্রেডিট নিয়ে দ্বিচারিতা করছে। এবং সবচেয়ে যেটা আশঙ্কার জায়গা, যেটা আমরা হাসিনার রূপের মধ্যে দেখতাম, আমরা যদি এখন এখানে প্যারালালি দুইটা স্ক্রিন বসান, যে হাসিনা যে কাজগুলো করতো সেটা এখন আমরা বিএনপির মাঝে দেখছি। এরপর ছাত্রলীগ যে কাজগুলো করতো সেটা আমরা ছাত্র দল এবং দেখছি। এখানে আমি খুবই এসে ভাইকে দেখলাম, তো গতকালকে সারাদিন ভাইকে আমরা স্ক্রিনে দেখেছি, টিভি মিডিয়াতে দেখেছি, আপনাদের মাধ্যমে। তো সেখানে দেখেছি ভাই হেলমেট পরিহিত অবস্থায় হাতে অস্ত্র নিয়ে তিনি লিড দিচ্ছেন, এবং কিছু কিছু জায়গায় তিনি পুলিশ, ওটাকে কি বলে যে GF5 নাকি বলে এগুলো, আজকে যেটা আপনারা খেলনা না আজকে যেটা সারা বাংলাদেশে শিবির হাতে নিয়েছিল ওটা, আচ্ছা আপনার বাসায় যদি খেলনা হয়ে থাকে তাহলে তো আমি খেলনার কথা, আচ্ছা ঠিক আছে, যে ভাই কিছু খেলনা নিয়ে শহীদ মিনারের প্রোগ্রাম, ওইটার কথা বলছেন। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে এখানে একটা বড় খেলনা হাতে আছে, এটা সবুজ কালারের খেলনা এবং হেলমেট পরিহিত অবস্থায় আছে। এরপরে আপনাদের হাতে ছিল না, আমাদের হাতে না, এটা আমরা গণমাধ্যম ছিল, এই অস্ত্রগুলো আপনাদের হাতে ছিল? দেখুন নয়ন ভাই, জিজ্ঞেস করতে ছিল কিনা?
আমার হাতে যে খেলনাটা ছিল এটা আপনাদের হাতে আজকে সারাদিন ছিল কিনা? হাজার হাজার ছিল দেখুন কিনা? দেখুন নয়ন ভাই, আমরা ভেবেছিলাম যে আপনি তারেক রহমান গাড়ির পিছনে দৌড়ান, এটা ঠিক আছে, আপনি দলীয় আমি তো আমার লিডার, নেতা প্লিজ না। বলতে দেন, জি, প্লিজ ভাই বলতে তো জি, হবে। জি। আপা বলতেছিলেন, দেখলাম সেম কাইন্ড, আমি ভাবছিলাম যে হয়তো না, আমার একটা প্রশ্ন উনি ছিল যে বুঝবেন। আমার হাতে যে খেলনাটা আপনি ছিল নোট সেটা নেন, আপনাদের আপনি কাছে নোট ছিল নিয়ে কিনা? আমার কথা উত্তর দিবেন। হ্যাঁ, আপনার খেলনা না অস্ত্র সেটা উত্তর দিবেন। আমার কাছে এখানে ভিডিও আছে এবং হচ্ছে ছবি আছে, আমি দেখাচ্ছি। এরপরে হচ্ছে যেটা দেখলাম যে উনি ঢাকা আলিয়াতেও দৌড়াচ্ছেন। তো আমি ভাবছিলাম যে শুরুতে তারেক রহমানের কোনো সাপোর্ট ছিল কিনা ঢাকা আলিয়াতে, কিন্তু দেখলাম যে না, সেখানে আসলে হল দখল করার জন্য তারা গিয়েছেন এবং সেখানে রাতের বেলা স্ট্যাটাস দিয়েছে হল ওনাদের। দখল করার জন্য যে বিএনপির লোকজন চলে আসবে। এখন ওনারা কেন গিয়েছে এটা উত্তর ওনারা দিবে। এবং আমি প্রথম ভাবছিলাম যে উনি ঢাকা আলিয়াতে পড়েন, আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম, কেউ বলতে পারে না যে তিনি ঢাকা আলিয়ার স্টুডেন্ট। তাহলে ঢাকা আলিয়ার স্টুডেন্ট না হয়ে আপনি কেন সেখানে যাবেন, সেখানে হল দখলের জন্য সেখানে যাবেন, এটা কি কি জন্য প্রশ্ন? আমি গিয়েছিলেন? নোট রাখবো? এবং সেখানে গিয়ে শুধু শিক্ষককে হামলার কথা তো বলেছে, শিক্ষকদের ল্যাপটপ চুরি করা হয়েছে এবং অনেক কিছু সেখান থেকে চিন্তা করে নিয়ে আসে, যেটা ওনাদের চাঁদাবাজি চিন্তাকারী হিসেবে অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। ঠিক একই নমুনাগুলো দেখাচ্ছেন। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে কাজগুলো হচ্ছে, এটার জন্য তো আসলে ক্ষমতা পরিবর্তনের জন্য তো আমরা জীবন দেই নাই। আপনারা তো ধান খেতে কাটিয়েছেন। ওনার কিছু বিষয় আমি সম্ভবত মিডিয়াতে চোখে পড়েছে, উনি ওনার নির্যাতনের শিকার হয়েছেন, অনেক গল্প আছে, ওনার কারা নির্যাতিত হয়েছেন। তো এই যে গল্পগুলো ভুলে যান কেন ভাই? হাসিনাও তো আগে তো অতীত থেকে শিক্ষা যদি নিত, তাহলে হাসিনার পরিণতি তো আজকে এইভাবে হতো না। আর আপনাদের কাছে তো এখন চাক্ষুষ প্রমাণ, এবং এই প্রজন্ম পুরাটা এখন প্যারালালি আপনাদের সামনে আছে, আপনাদের চারপাশে অবস্থান করতেছে। তাহলে এই প্রজন্মকে আপনারা বোকা বানিয়ে এই কাজগুলো কেন করছেন? আপনি ব্যাংক দখলের কথা তিনি বলেছেন, আপা বলেছিলেন যে এটা মানব জমিনের রিপোর্টের আলোকে আছে, আপনি ইত্তেফাকে আছে, অনেকগুলো মিডিয়াতে সেটা আমি এসেছে। কথা বলতে এবং বলছি। 6 আগস্ট আমরা দেখেছি আচ্ছা, সময় টিভি চ্যানেলে ভাইয়ের নেতৃত্বে হচ্ছে সেখানে সেটা দখল সময় করার টিভি জন্য কখনো বলা কোথাও হয়েছে। অভিযোগ করেছে? না, এটা নিউজ আছে, আপনি ওরে বাবা, সাহস আছে আপনি নাকি? মিডিয়ার সময় বিরুদ্ধে টিভি স্টেপ কোথাও নেন, অভিযোগ করেছে কিনা? আপনি মিডিয়ার বিরুদ্ধে স্টেপ না। নেন। মিডিয়া কেন নিউজটা না, করলো? না, আপনি না, স্টেপ নিতে আমি পারেন, তো মিডিয়ার সাথে আপনি তো কথা ক্ষমতায় বলেছি। আছেন, আমি তো আপনি তো মিডিয়ার সাথে ক্ষমতায় কথা আছেন। বলেছি। আচ্ছা। তো এই যে পেটের ক্ষুধা দীর্ঘদিন আসলে ওই যে বলে না তখন তো যে ক্ষমতা আমরা ছিলাম না, আপনারা খাওয়া ছিলেন। দাওয়া যাদের অভ্যাস, এখন দীর্ঘদিন 15 বছর যে না খেয়ে থাকার অবস্থা, আমার কাছে মনে হয় যে পুরাটাই হচ্ছে প্র্যাকটিক্যাল একটা আপনাদেরটাও রূপ বলতে পারি। আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গায় এসে জুলাই আমরা কিছুটা আহত হই আচ্ছা। এবং আমার কাছে মনে হয় যে এটার একটা সংশোধন প্রয়োজন। আর যদি সংশোধন না হয় তাহলে জুলাই আগস্টের যে প্রজন্ম আছে তারা আসলে তাদের করণীয় ঠিক করে নেবে। আচ্ছা।